হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে ৩০ খানা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো তোমরা ফিজিক্স থেকে থাকবে ১০ খানা, কেমিস্ট্রি থেকে থাকবে ১০ খানা এবং বায়োলজি থেকে থাকবে ১০ খানা। মোট ৩০ খানা কোয়েশ্চেন আজকে আলোচনা করব, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব একদম নতুন প্যাটার্ন অনুসারে। দেখো, অনেকে এই নতুন প্যাটার্ন নিয়ে অনেক চিন্তিত। কমেন্ট তো দেখছি বা মেসেজ করছো দেখেছি যে নতুন প্যাটার্ন নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে। তো তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি, নতুন প্যাটার্ন নিয়ে তোমরা যারা এমটিএস এর এক্সাম দেবে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা তোমাদের রেগুলার পড়াশোনাটা করে যাও। কেন বলছি? তার কারণ হচ্ছে, দেখো, এখন তো তোমরা জানো যে এই এসএসসির যে ইকুইডিটিকে দায়িত্ব দিয়েছে, তো সেটা থেকে যাতে টিসিএসকে আবার দায়িত্বটা দেওয়া হয়, সে নিয়ে আন্দোলন চলছে। স্যার ম্যাডামরা আন্দোলন করছে তোমাদের জন্যই। তো সেটা যদি নাও হয়, যদি ইকুইডিটি থেকে টিসিএস এর কাছে না ট্রান্সফার হয়, আমরা চাইছি যাতে আবার সেই টিসিএসকে দেওয়া হয়, যাতে যেভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে নিয়োগগুলো হতো, তো সেভাবে যাতে হয়, এক্সামগুলো ভালোভাবে হয়, ছেলেরা যাতে ভালোভাবে এক্সাম দেয়। কিন্তু দেখো, কোনোদিন কি শুনেছো সরকার নিজেদের ভুল কোনোদিন স্বীকার করেছে এ পর্যন্ত? তুমি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলো, এ পর্যন্ত একবার কি স্বীকার করেছে? যার কারণে যদি মানে ছেলে-মেয়েদের চাকরি চলে যায় যাক, কিন্তু তাদের ভুলটা তারা কোনোদিন স্বীকার করবে না। এটাই হচ্ছে মেন কথা। তো এখানেও সরকার তো কোনোদিন ভুল স্বীকার করবে না। তা সত্ত্বেও আমাদের আন্দোলন তো চলবে। কিন্তু কি হতে পারে? ইকুইডিটি যদিও এক্সাম নেয়, তো কিছুটা হলেও পরিবর্তন আসবে। কিছুটা হলেও এই যে প্রবলেমগুলো এই কয়েকদিনের এক্সামে যে হয়েছিল, সেগুলো আশা করছি পরবর্তীতে হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। তো সেটা তো গেল। যদি ইকুইডিটি থাকে, এক্সাম প্যাটার্ন তোমাদের এমটিএস এর ক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা, মানে তোমাদের দেখো, তোমাদের যে এমটিএস এর যে এক্সাম, তোমাদের হচ্ছে 10th লেভেল, 10th লেভেল এক্সাম। তো সেই হিসাবে তোমাদের যে আগে কোশ্চেনগুলো হতো, বলো এতই কি সহজ হতো? যারা ফার্স্ট এক্সাম দিত, ফার্স্ট শিফট, সে একদম ফার্স্টের দিকে এক্সাম যারা দিত, তাদের কোশ্চেনগুলো একটু সহজ থাকতো। তারপরে পরপর কিন্তু লেভেল হাই হয়ে যেত। যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে নিজেরা। যারা ১-২ বছর প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে। তো তোমাদের এই 10th লেভেল অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন ঠিকই আছে। কিন্তু পরিবর্তনটা সবচেয়ে বেশি কাদের হচ্ছে? যেটা আমরা এই কয়েকদিনের এক্সামে দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে সিজিএল, সিএইচএসএল, এদের ক্ষেত্রে, অর্থাৎ 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন। ওগুলোতে কিন্তু কোয়েশ্চেন লেভেলটা একটু পরিবর্তন হবে, হাই হবে। তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হবে। তো তোমাদের কোনো সমস্যার হওয়ার তো কারণ নেই। কারণ তোমরা যদি ঠিকঠাক করে পড়াশোনা করে যাও, বিশেষ করে আমরা যে নোটসগুলো দিচ্ছি, আমাদের যে পিডিএফগুলো যারা পারচেজ করেছো, পিডিএফের কোয়েশ্চেন অ্যান্সারের পাশাপাশি যে এক্সট্রা ডিটেইলসগুলো দিয়েছি, সেগুলো ভালো করে পড়ো। বা এই যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো দিচ্ছি, আজকে যে টপিকের ক্লাসটা দিচ্ছি জেনারেল সায়েন্সে, এখানে কিন্তু যে লেভেলটা রেখেছি একদম হাই লেভেল। মানে এর থেকে তো এমটিএস এর থেকে হাই লেভেলের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা তো নেই। একদম হাই লেভেলে রাখা হয়েছে কোয়েশ্চেন। বা ইতিহাস, ভূগোলে যে কোয়েশ্চেনগুলো পড়েছি, ক্লাস করেছি, সেগুলো দেখবে। বা আমরা পরবর্তীতে যে টপিক ওয়াইজ ক্লাসগুলো নিয়ে আসবো, সেগুলো দেখবে। কোয়েশ্চেন প্যাটার্নগুলো আমরা মানে একদম যতটা হাই হতে পারে, সর্বোচ্চ সেটাই রেখেছি। ঠিক আছে? তাছাড়া সমস্ত ধরনের সব রকমই হাই লেভেলের থাকবে, লো লেভেল থাকবে, মানে ইজি থেকে হার্ড সব রকমই কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে এক করে আমি ক্লাস করাবো। আর যারা প্রিভিয়াস ইয়ারের তো ক্লাস চলছে আমাদের, তোমাদেরকে একটাই কথা বলব যে আমাদের নোটসগুলো যারা নিয়েছো, ওগুলোকে ভালো করে পড়ো। এটাই হচ্ছে মেন কথা। আগে কোয়েশ্চেনগুলো তোমরা যে যা নোটস নিয়েছো, ওইগুলো একটু ভালো করে পড়ো। আর যারা শুধুমাত্র আমাদের YouTube এ ক্লাস দেখছো, তো তোমাদেরকে বলব, তোমরা এগুলো কিন্তু ভালো করে রপ্ত করো। খাতায় যদি নোটস করছো, তো ভালো করে খাতায় নোটস করে রাখো। এগুলো নিয়ে বারবার পড়ো। দেখবে ঠিক হয়ে যাবে। তো এক্সাম তো লেট হবেই, অবশ্যই লেট হবে। এখন তো এক্সাম ক্যালেন্ডার বেরোয়নি। তো যখন বেরোবে তখন আমরা আবার নতুন ডেট পাবো, কবে এক্সাম হবে না হবে।
তো এখন তোমাদের একটাই কাজ, তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যাও। ঠিক আছে? স্যার ম্যামরা সবাই আমরা সবাই তোমাদের পাশে আছি। তোমাদের জন্য যা কিছু করার সেটা হচ্ছে, সেগুলো তোমরা তো দেখছো ইউটিউবে। ঠিক আছে? তো এখন তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়ে যাওয়া। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি দেখো, বায়ুতে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? বায়ুতে শব্দ তরঙ্গ এটা কোন ধরনের তরঙ্গ? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ই, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো সেই তরঙ্গ যেখানে মাধ্যমের ঘন মাধ্যমের কণা তার বিস্তারের দিকের সমান্তরালে কম্পন করে। মাধ্যমের কণা তার বিস্তারের দিকের সমান্তরালে কম্পন করে। এখান থেকে এই তিনটে তথ্য অবশ্যই জেনে রাখো। 0 থেকে যদি 20 হার্জ, এই জেড মানে হার্জ রেঞ্জের কম্পাঙ্ক সহ শব্দ তরঙ্গগুলিকে বলা হয় ইনফ্রাসনিক ইনফ্রাসনিক তরঙ্গ। আর যদি 20 থেকে 20,000 হার্জ হয়, 20 থেকে 20,000, তখন সেটাকে কি বলা হবে না, হচ্ছে শ্রবণযোগ্য পরিসর। আর 20,000-এর যদি বেশি হার্জের হয়, তখন সেখানে কি হবে আল্ট্রাসনিক্স। আল্ট্রাসনিক্স তাহলে ইনফ্রাসনিক, শ্রবণযোগ্য আর হচ্ছে আল্ট্রাসনিক, তিনটে কথা মনে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, রান্নার গ্যাস স্টোভের আগুন নীল রঙের হয় কেন? রান্নার গ্যাসে যে স্টোভের আগুনগুলো নীল রঙের, দেখেছো নিশ্চয়ই সবাই সবার বাড়িতে। তো কেন হয়, কিসের কারণে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, জ্বালানির সম্পূর্ণ দহন। জ্বালানির সম্পূর্ণ দহনের কারণে এটা হয়ে থাকে। এখান থেকে দেখে নাও, গ্যাস স্টোভের নীল শিখা জ্বালানি সম্পূর্ণ দহন নির্দেশ করে, যা প্রাপ্ত অক্সিজেন সরবরাহের সাথে জ্বালানি দক্ষতার সাথে জ্বলে উঠলে ঘটে। এটা সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না। বুঝে গেল? অসম্পূর্ণ দহন একটি হলুদ বা কমলা শিখা তৈরি করে। অসম্পূর্ণ দহন যেটা হয় সেটা হলুদ বা কমলা শিখা তৈরি করে কার্বন মনোক্সাইড এর মতো দূষক নির্গত করতে পারে। তারা যেগুলো এই যে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয় না, সেগুলো সেই সকল শিখাগুলো কীরকম হয়, নীল শিখার হয়। বোঝা গেল? আর যেগুলোতে হয় কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সেগুলো ওই যে হলুদ বা কমলা শিখায় জ্বলে ওঠে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। দেখো আমাদের এই পিডিএফটাও কিন্তু আমরা দিয়ে দেবো কোথায়, আমাদের টেলিগ্রাম চ্যানেল। প্রাইভেট যে টেলিগ্রাম রয়েছে, যারা আমাদের পিডিএফগুলো পারচেজ করেছে 199 টাকা দিয়ে, তো সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। এছাড়া টেলিগ্রাম গ্রুপে যারা পিডিএফ নিয়েছো, তোমরা টেলিগ্রাম যে তোমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে, তোমরা একদম ফার্স্টে চলে যাবে। স্ক্রিনে দেখো, আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। ওখানে যাবে, একদম টেলিগ্রামের সবার উপরে চলে যাবে। পরপর পিডিএফগুলো যেগুলো দেওয়া রয়েছে টপিক ওয়াইজ, ওই পিডিএফগুলো যারা এখনও, অনেকে গ্রুপে জয়েন করেছো কিন্তু আগের পিডিএফগুলো দেখোনি, ঠিক আছে? তো একদম উপরের দিকে চলে যাও, স্ক্রল ডাউন করে উপর দিকে চলে যাও, করে ওখানে গিয়ে দেখতে পাবে। পরপর নিচের দিকে আবার নেমে চলে আসবে, একের পর এক সব টপিক ওয়াইজ পিডিএফ দেওয়া রয়েছে, ওইগুলো ভালো করে পড়ে যাও। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, সাবসিডিয়ারি কোষের কাজ কি? সাবসিডিয়ারি কোষের কাজ কি রয়েছে? রক্ষী কোষের স্টোমাটাল ফাংশনের সহায়তা করা। রক্ষী কোষের স্টোমাটাল ফাংশনের সহায়তা করা। সাবসিডিয়ারি কোষগুলি হলো বিশেষ বিশেষায়িত এপিডার্মাল কোষ, যা রক্ষী কোষের সাথে যুক্ত থাকে এবং স্টোমাটাল ফাংশনে সহায়তা করে। তারা রক্ষী কোষকে যান্ত্রিক সহায়তা প্রদানের মাধ্যমে স্টোমাটার খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করতে একটি পরোক্ষ ভূমিকা পালন করে। তো এখান থেকে আরো জেনে নাও এই সাবসিডিয়ারি কোষ। সাবসিডিয়ারি কোষটা কি? সাবসিডিয়ারি কোষগুলি এপিডার্মিসের অংশ এবং রক্ষী কোষকে ঘিরে থাকে স্টোমাটাল কমপ্লেক্স তৈরি করে। উদ্ভিদ প্রজাতি ভেদে তারা আকৃতি, আকার এবং বিন্যাসের পরিবর্তন হয়। আর স্টোমাটাল স্টোমাটাল হলো পাতা এবং কাণ্ডের পৃষ্ঠে উপস্থিত অণুবীক্ষণিক ছিদ্র, যা গ্যাস বিনিময়
CO2 এবং O2 যে গ্রহণ আর নির্গমনে সহায়তা করে। তারা রক্ষী কোষ দ্বারা বেষ্টিত থাকে, যা পরিবেশগত অবস্থার উপর ভিত্তি করে তাদের খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে। আর রক্ষী কোষ হলো বিশেষ কোষ যা তাদের আকৃতি পরিবর্তন করে স্টোমাটাল ছিদ্রের আকার নিয়ন্ত্রণ করে। তারা আলো, জলের সহজলভ্যতা এবং অভ্যন্তরীণ CO2 ঘনত্বের মতো কারণগুলির প্রতি সাড়া দেয়। ঠিক আছে? তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করে দিলাম। এরপরে দেখো 4 নম্বর কোয়েশ্চেন। যখন কোনো পদার্থ উত্তপ্ত করা হয়, তখন তার কণাগুলো কি হয়? যখন কোনো পদার্থকে যদি উত্তপ্ত করা হয়, তখন তার যে কণাগুলো কি হবে? কাউকে তাপ দিলে কি হবে? ছোটাছুটি করবে তো? তো এরাও ঠিক সেরকম। তো তারা দ্রুত চলতে শুরু করে। যখন একটি পদার্থকে উত্তপ্ত করা হয়, তখন তার কণাগুলি গতিশক্তি অর্জন করে, যার ফলে তারা দ্রুত চলে। তারপর দেখো 5 নম্বর, কনজয়েন্ট ভাস্কুলার বান্ডল কিভাবে সংজ্ঞায়িত হয়? কনজয়েন্ট ভাস্কুলার বান্ডল এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? না, এটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থিত। জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থিত। তো এটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এক্সট্রা ডিটেলস দেখে নাও। কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল, এই বিন্যাসে ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধের একে অপরের পাশে অবস্থিত থাকে। সাধারণত ফ্লোয়েমটি বাইরের দিকে এবং জাইলেমটি অভ্যন্তরে অবস্থিত। কাণ্ডের পৃষ্ঠে ফ্লোয়েম আর জাইলেমটি অভ্যন্তরে অবস্থিত থাকে। এটি অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের কাণ্ড এবং পাতায় সবচেয়ে সাধারণ ধরনের কাঠামোগত সংগঠন। এর সঙ্গে সঙ্গে এই কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেলের সাথে সাথে রেডিয়াল ভাস্কুলার বান্ডেলটাও জেনে নাও। এটাও তোমাদের অবশ্যই জানা দরকার। এই বিন্যাসে জাইলেম এবং ফ্লোয়েম একে অপরের থেকে পৃথক করা হয় এবং বিভিন্ন ব্যাসার্ধ বরাবর পর্যায়ক্রমে সাজানো হয়। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন। নেপচুনিয়াম ও প্লুটোনিয়ামের মতো মৌল সাধারণত কোথায় পাওয়া যায়? নেপচুনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো মৌল সাধারণত কোথায় পাওয়া যায়? পিচ ব্লেন্ডে পাওয়া যায়। নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম হলো তেজস্ক্রিয় মৌল, যা পর্যায় সারণীর অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্গত। পিচ ব্লেন্ড, যা ইউরেনিনাইট নামেও পরিচিত, একটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত খনিজ পদার্থ যাতে প্রাথমিকভাবে ইউরেনিয়াম অক্সাইড থাকে এবং এটি এই মৌলগুলোর প্রাথমিক উৎস। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরির জন্য নিচের কোন পদার্থের সবচেয়ে উপযুক্ত? বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট যে তৈরি হয় সবচেয়ে উপযুক্ত সেটা হচ্ছে টাংস্টেন, তাই তো? পড়ে এসেছো ছোটোবেলা থেকে বৈদ্যুতিক তারে যে ফিলামেন্ট ব্যবহার করা হয় সেটা টাংস্টেন তার দিয়ে তৈরি। তো এই টাংস্টেন এটি একটি খুব উচ্চ গলনাঙ্কের একটি সংকর ধাতু। এটি খুব উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাই এটি ঘরের তাপমাত্রায় সহজেই জ্বলে না। ঘরের তাপমাত্রায় কি জ্বলে কোনো দিন ফিলামেন্ট? উচ্চ গলনাঙ্ক রয়েছে এবং টাংস্টেনের সর্বোচ্চ গলনাঙ্ক কত? না হচ্ছে 3410 ডিগ্রি সেন্টিগ্রেড। 3410 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টাংস্টেনের সর্বোচ্চ গলনাঙ্ক। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন। পি ব্লক মৌল সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়? নয় বলেছে, ঠিক আছে? সঠিক নয় কোনটা? তাহলে একটা সঠিক নয়, সেটা হচ্ছে অপশান নাম্বার এ, এদের সন্ধিগত মৌল বলা হয়। পি ব্লক মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয় না। কী বলা হয়? এই সত্যগুলো আগে অবশ্যই জেনে নাও, সঠিক যেগুলো রয়েছে। এদের মধ্যে ধাতু ও নোবেল গ্যাস অন্তর্ভুক্ত। এদের বিন্যাসটা দেখে নাও। NH2NP1 আর এটা হচ্ছে NH2NP6 পর্যন্ত, N⁻6। এরা গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত অন্তর্ভুক্ত। 13 থেকে 18 মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো ঠিক রয়েছে। এছাড়া দেখে নাও এখানে পি ব্লক মৌলগুলিতে অধাতু, ধাতুকল্প এবং নোবেল গ্যাস অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু ট্রানজিশন মৌলগুলি অন্তর্ভুক্ত নেই। ট্রানজিশন মৌল পর্যায় সারণী এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলিতে বিভক্ত। এটা তোমরা জানো, SPDF, যা তাদের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি।
এস ব্লকে 1 এবং 2 নম্বর শ্রেণী, এইটা অবশ্যই ভালো করে জেনে রাখো। এস ব্লক 1 থেকে 2 নম্বর শ্রেণী, পি ব্লক 13 থেকে 18, ডি ব্লক হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণী, আর এ ব্লক হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইডগুলি থাকে। এটা ভালো করে এটা মনে রাখো। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, চাপের মাত্রার সংকেত কি? চাপের মাত্রার সংকেত, মাত্রা। তো মাত্রার সংকেত লেখা হয় এইভাবে, থার ব্র্যাকেট দিয়ে। এটা তো পড়ে এসছো, স্যাররা নিশ্চয়ই বলেছে তোমাদের যে মাত্রাতে থার ব্র্যাকেট না দিলে সেটা মাস্টার কেটে দিতে পারে, তাই কি না? নাম্বারও কেটে নিতে পারে বা পুরোটাই কেটে দিতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হবে কি না, এটা সঠিক অ্যান্সার হবে ml⁻⁻1 t⁻², চাপের মাত্রীয় সংকেত। এখান থেকে দেখো চাপ একটি কোন রাশি না, স্কেলার রাশি। চাপের এসে একক কি না, পাস্কাল বা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। বুঝে গেল, পাস্কালকে পিএ দিয়েও বলা হয়। আর চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এটাও জানো। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, কোষে আরএনএ অণুগুলোর কার্যকরী বৈচিত্র্য কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায়? আরএনএ অণুগুলির কার্যকরী বৈচিত্র্য কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায়? এইটা দেখো, অ্যাডাপ্টার, গঠনমূলক এবং ক্যাটালাইটিক অণু হিসাবে কাজ করার ক্ষমতা। এটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী এগুলো দেখলে। অ্যাডাপ্টারের ভূমিকা কি না, কিছু আরএনএ অণু অ্যাডাপ্টার হিসাবে কাজ করে, জিনগত তথ্যকে প্রোটিন সংশ্লেষের সাথে সংযুক্ত করে। গঠনমূলক ভূমিকাটা কী রয়েছে না, আরএনএ অণুগুলি কোষীয় যন্ত্রপাতির অবিচ্ছেদ্য উপাদান যা কাঠামোগত সহায়তা প্রদান করে। আর অনুঘটকের ভূমিকা, কিছু আরএনএ অণু এনজাইম হিসেবে কাজ করতে পারে, জৈব রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক করে। বুঝে গেল, 3টে স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, বলো এক্সট্রা ডিটেলস দিয়ে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে, বলো আগে কোশ্চেনের গুলো কেমন লাগছে, তার সাথে তো এক্সট্রা ডিটেলস আছে, নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লাগলে তো লাইক তো করতে হবে নাকি, তাহলে তো পরবর্তীতে এইভাবে টপিক ওয়াইজ ক্লাসগুলো নিয়ে আসবো। কী বলো, লাইক করো ক্লাসটা, অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগছে ক্লাসটা, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তার পাশাপাশি যদি না আমাদের চ্যানেলে যুক্ত থাকো, চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে দেবে এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে আমরা রিসেন্ট তোমাদের যে স্টেনো, এসএসসি স্টেনো 2025-এর যে এক্সাম হয়েছিল, তার ইংলিশের সিনোনিম যেগুলো ছিল, সম্পূর্ণ যতগুলো সিনোনিম ছিল প্রত্যেকটা আমরা দিয়ে দিয়েছি পিডিএফ আকারে এই টেলিগ্রাম চ্যানেলে। এই জন্য বলি টেলিগ্রামে অবশ্যই তোমরা যুক্ত থাকো। সমস্ত অনেক ইম্পর্টেন্ট নোটস তোমরা এখানে পাবে, এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পাবে, জব রিলেটেড আপডেট পাবে এই টেলিগ্রামে গিয়ে সার্চ করলে বা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তারাই থাকবে যারা ওই 199 টাকা দিয়ে আমাদের যে এমটিএসের পিডিএফগুলো পারচেজ করবে, তাদের জন্য আমরা বিভিন্ন নোটস, এই যেমন এই ক্লাসের পিডিএফ বা আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো আগে করিয়েছি বা পরবর্তীতে করাবো, সেগুলো তারা পেয়ে যাবে। এমটিএসে তো সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো তো পাবে, তার পাশাপাশি এই সকল পিডিএফগুলোও পাবে। তো তোমরা যদি এই পিডিএফগুলো পারচেজ করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। বুঝে গেল? এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, পর্যায় সারণীর অনুভূমিক সারি কী নির্দেশ করে? অনুভূমিক সারি কী নির্দেশ করে? বলো পারবে তো? পর্যায় বলা হয়, পর্যায় আর শ্রেণী এই দুটো রয়েছে। অনুভূমিকভাবে যেটা থাকে সেটাকে পর্যায় বলা হয়। পর্যায় সারণীর অনুভূমিক সারিকে পর্যায় বলা হয়। পর্যায় সারণীর উল্লম্ব যে সারি সেগুলোকে শ্রেণী বলা হয়। আর হচ্ছে একটি আধুনিক পর্যায় সারণীতে মোট 7টা পর্যায় থাকে, আর হচ্ছে 8টা শ্রেণী রয়েছে। 8টা বলছি, সরি, 18টি শ্রেণী রয়েছে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মাত্রীয় সংকেত? m⁻0, l⁻0, t⁻², বা শুধুমাত্র t⁻², এটাও থাকতে পারে, ঠিক আছে? এটা কার মাত্রিক সংকেত? কৌণিক ত্বরণের মাত্রিক সংকেত। নিচের কোনটি একটি থার্মোমেট্রিক বৈশিষ্ট্য নয়? একটি পদার্থের রং এটা, বাকি একটি গ্যাসের চাপ, বৈদ্যুতিক প্রতিরোধ,
একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য। এগুলো প্রত্যেকটি থার্মোমেট্রিক বৈশিষ্ট্য। 14 নম্বর, প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রতিফলন এবং প্রতিসরণ নিশ্চয়ই পড়েছ, বা আমরা এখন 7-8 স্টুডেন্টদেরকে এগুলো ভালো করে পড়াই, বিশেষ করে তো 7 স্টুডেন্টদেরকে। ওদের প্রথমে এখন 7 থেকে আলো শুরু, ওদেরকে একদম ভালোভাবে এগুলোকে পড়িয়ে থাকি। পর্যায় সারণীর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপতিত রশ্মি আয়নার যে স্থানে রশ্মিটি আপতিত হয়েছে সেই বিন্দুতে অঙ্কিত লম্ব এবং প্রতিফলিত রশ্মি ড্যাশ কি হয় না, হচ্ছে একই সমতলে অবস্থান করে। একই সমতলে দেখে নাও, এখানে আমি দুটো প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র দুটোই আমি এখানে তুলে দিয়েছি। প্রথমে প্রতিফলনের সূত্রটা নিচে দেখে নাও। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, আর হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়, এটা। আর হচ্ছে প্রতিসরণের সূত্রটা অবশ্যই দেখে নাও। এখানে প্রথম সূত্র কি রয়েছে না, হচ্ছে আপতিত রশ্মি প্রতিসিত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর দ্বিতীয়, যেটা স্নেলের সূত্রও বলা হয়, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়। প্রতিসরণ এবং প্রতিফলনের সূত্র একটু ভালো করে দেখে রাখো, সেটা হচ্ছে রিফ্লেকশন, এটা রিফ্লেকশন। 15 নম্বর কোশ্চেন, ফসফোডাইএস্টার বন্ধনীর কোন বৈশিষ্ট্য ডিএনএ অণুর সামগ্রিক ঋণাত্মক আধানের সবচেয়ে বেশি অবদান রাখে? সেটা হচ্ছে ফসফেট গ্রুপের আয়নায়িত অক্সিজেন পরমাণু। ডিএনএ অণুগুলি প্রাথমিকভাবে ফসফোডাইএস্টার ব্যাকবোনে ফসফেট গ্রুপে উপস্থিতির কারণে একটি ঋণাত্মক আধান বহন করে। ফসফেট গ্রুপে আয়নযোগ্য অক্সিজেন পরমাণু থাকে যা শারীরবৃত্তীয় পিএইচের ঋণাত্মক আধানযুক্ত হয়। এরপর 16 নম্বর, প্রতিনিধি মৌল সম্পর্কিত নিচের কোন বিবৃতি সঠিক? প্রতিনিধি মৌল, এতে এস ও পি ব্লকের উপাদান থাকে। এস এবং পি ব্লকের উপাদান। প্রতিনিধিমূলক উপাদান হলো পর্যায় সারণীর এস ব্লক এবং পি ব্লকের অন্তর্ভুক্ত উপাদান, যা ধাতু, অধাতু এবং ধাতু গল্প নিয়ে গঠিত। এরা সাধারণত হচ্ছে গ্রুপ 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত হিলিয়াম বাদে, অবশ্যই এটা মনে রাখবে, হিলিয়াম বাদে গ্রুপগুলিতে থাকে 1, 2 আর হচ্ছে 13 থেকে 18। 17 নম্বর দেখো, একটি টানা তারে আঘাত করলে বা নাড়ালে কোন ধরনের তরঙ্গ প্রধানত তৈরি হয়? তার টানা রয়েছে, যদি আমি তাকে নাড়াই বা আঘাত করি, শব্দ তৈরি হয়, তরঙ্গ হয়। কোন ধরনের তরঙ্গ সেটা? অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গের ক্রেস্ট হলো সেই বিন্দু যেখানে অস্থিরতা থাকে। তরঙ্গের ক্রেস্ট হলো সেই বিন্দু যেখানে অস্থিরতা থাকে সর্বাধিক, সবথেকে বেশি। বৃক্কীয় শারীরবিদ্যায় নেফ্রনের কোন অংশ প্রস্রাবে ঘনত্ব সৃষ্টির জন্য অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন অংশ? হেনলের লুপ হলো নেফ্রনের অংশ। এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে, হেনলের লুপ কিসের অংশ? না, নেফ্রনের অংশ। এটি বৃক্কের একটা কার্যকরী এবং কাঠামোগত একক যা রেচনের প্রধান ভূমিকা পালন করে। হেনলের লুপ টিউবওয়েল দীর্ঘ ইউ আকৃতির অংশ যা সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের বৃক্কের প্রতিটি নেফ্রনের মধ্যে প্রস্রাব পরিচালনা করে। হেনলের লুপের প্রধান কাজ হলো প্রস্রাব থেকে জল এবং সোডিয়াম ক্লোরাইড পুনরুদ্ধার করা। তাহলে হেনলের লুপ থেকে সমস্ত কিছু তথ্য পেয়ে গেলে এরপর থেকে যে কোনো কোশ্চেন আসুন না কেন অ্যান্সার করতে পারবে আশা করি। এর বাইরে থেকে তো কোশ্চেন আসার চান্স নেই। তো এগুলোর মধ্য থেকেই যদি দেয়, এরকম এদের মধ্য থেকেই দেবে। 20 নম্বর দেখো, মেন্ডেলেভের পর্যায় সারণীর আয়োডিন কোন গ্রুপে ছিল? কোন গ্রুপ?
এখানে 4টা গ্রুপ বলা রয়েছে। তো এদের মধ্যে এই যে গ্রুপ 7, গ্রুপ 7 রয়েছে। প্রত্যেকটা গ্রুপ এখানে দেখে নাও, যে 4টা গ্রুপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে। প্রত্যেকটা এখন আলোচনা করা সম্ভব নয়। 5 শ্রেণী, যেটা 5 নম্বর শ্রেণী, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের মতো মৌল রয়েছে। এই মৌলগুলি অধাতু থেকে মেটালয়েড এবং ধাতু পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য প্রদর্শন করে। 6 নম্বর শ্রেণী যেটা রয়েছে, এর মধ্যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়ামের মতো মৌল রয়েছে। এই মৌলগুলি চ্যালকোজেন হিসাবে পরিচিত। চ্যালকোজেন মৌল বিভিন্ন জৈবিক ও শিল্প প্রক্রিয়ার জন্য অপরিহার্য। মেন্ডেলিভের সারণীতে শ্রেণী 7 মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টেটিনের মতো মৌল রয়েছে। মেন্ডেলিভের সারণী যদি শ্রেণী আমরা 8 দেখি, 8 মধ্যে কি লোহা, কোবাল্ট, নিকেল মতন মৌল রয়েছে। এই মৌলগুলো হলো রূপান্তর ধাতু এবং সংকর ধাতু গঠনের ক্ষমতা এবং তাদের চৌম্বকীয় বৈশিষ্ট্যের জন্য পরিচিত। তাহলে 5, 6, 7, 8 প্রত্যেকটা চারটা শ্রেণী পড়ে নিলাম। এরপরে চলে যাও 21 নম্বর কোশ্চেনে। কি রয়েছে? নিউরোফিলামেন্টের মূল উপাদান কোন সাইটোস্কেলিটন প্রোটিন যা বৃহৎ এক্সনারের গঠন এবং ক্যালিবার বজায় রাখতে সাহায্য করে? তো কোশ্চেনটা পড়তে সমস্যা হলেও হতে পারে তোমাদের, কিন্তু এগুলো জানতে হবে। নিউরোফিলামেন্টের মূল উপাদান কোন সাইটোস্কেলিটন প্রোটিন যা বৃহৎ এক্সনের গঠন এবং ক্যালিবার বজায় রাখতে সহায়তা করে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, নিউরোফিলামেন্ট প্রোটিন। নিউরোফিলামেন্ট প্রোটিন, সাইটোস্কেলিটন প্রোটিন। প্রোটিন ফিলামেন্টের নেটওয়ার্ক হিসাবে সাইটোপ্লাজমের একটা সাইটোস্কেলটন পাওয়া যায়। সাইটোপ্লাজমে 3 ধরনের সাইটোস্কেলটন পাওয়া যায়। একটা হচ্ছে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস এবং ইন্টারমিডিয়েটের ফিলামেন্ট। এগুলি কেবল ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। সাইটোস্কেলটন কোষে যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে। এগুলি কোষ বিভাজন এবং কোষের ভিতর চলাফেরার জন্য গুরুত্বপূর্ণ। তারা কোষের অর্গানকে সমর্থন করতে কাজ করে এবং কোষের গতিশীলতার অনুমতি দেয়। তারপরে চলে যাও 22 নম্বর কোশ্চেন। অ্যালভিওলাইতে গ্যাস বিনিময়ের দক্ষতা প্রধানত কোন গঠনের বৈশিষ্ট্যের কারণে হয়? অ্যালভিওলাইতে গ্যাস বিনিময়ের দক্ষতা কোন গঠনের বৈশিষ্ট্যের কারণে হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, বৃহৎ পৃষ্ঠতল ও পাতলা অ্যালভিওলার ক্যাপিলারি পেরিয়ামের সমন্বয়। বৃহৎ পৃষ্ঠতল এবং পাতলা অ্যালভিওলার ক্যাপিলারি বেরিয়ারের সমন্বয়। 23 নম্বর, ডিএনএ পলিমারেজ ডিএনএ প্রতিলিপনের সময় নিউক্লিওটাইড যোগ করার কাজ করে। এর প্রধান কাজ কি? ডিএনএ পলিমারেজ ডিএনএ প্রতিলিপনের সময় নিউক্লিওটাইড যোগ করার কাজ করে। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ডের পরিপূরক নতুন ডিএনএ স্ট্যান্ড সংশ্লেষ করা। টেমপ্লেট স্ট্যান্ড পরিপূরক নতুন ডিএনএ স্ট্যান্ড সংশ্লেষ করা। ডিএনএ পলিমারেজ এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা, এগুলো আর আমি পড়ছি না, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নাও, ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ডিএনএ পলিমারেজের কার্যাবলী এখানে দিয়ে দিয়েছি, কার্যাবলীগুলো দেখে নাও প্রত্যেকটা। অনেকগুলো 4খানা কাজ রয়েছে, তার সঙ্গে বিভিন্ন প্রকার ডিএনএ পলিমারেজ এখানে দিয়েছি, এগুলো একটু দেখে নাও। আর যারা পিডিএফগুলো পারচেস করেছো তোমরা আমাদের প্রাইভেট টেলিগ্রামে রয়েছো, তো তোমাদেরকে তো এগুলো স্ক্রিনশট নেওয়ারও দরকার নেই, তোলারও দরকার নেই, এগুলোর পিডিএফ আমি দিয়ে দেবো ওখানে, ঠিক আছে। 24 নম্বর দেখো, নিচের কোন বিবৃতিটি ডিএনএ এবং আরএনএ সম্পর্কে সঠিক? ডিএনএ এবং আরএনএ সম্পর্কে সঠিক, সেটা হচ্ছে এইটা। আরএনএর একাধিক ভূমিকা থাকে, যেমন ক্যাটালাইটিক কাজ। এখান থেকে আর কি জানবে? আরএনএটা দেখে নাও এখানে। আরএনএর একটি বহুমাত্রিক অণু যা কোষের বিভিন্ন ভূমিকা পালন করে, যেমন প্রোটিন কোডিংয়ের জন্য মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ এমআরএনএ, রাইবোজোম কাঠামোগত সহায়তা অনুঘটনের জন্য রাইবোজোম আরএনএ অর্থাৎ আরএনএ এবং অনুবাদের সময় অ্যামিনো অ্যাসিড সরবরাহের জন্য ট্রান্সফার আরএনএ অর্থাৎ টিআরএনএ।
এগুলো দেখে নাও এগুলো। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, শব্দের তীব্রতার এসআই একক নিচের কোনটি? শব্দের তীব্রতার এসআই একক কোনটা? ওয়াট প্রতি বর্গমিটার। ওয়াট প্রতি বর্গমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পারিফেরাল স্নায়ুতন্ত্র সিস্টেমে অ্যাফারেন্ট নিউরনের কাজ কি? অ্যাফারেন্ট নিউরনের কাজ কি রয়েছে? রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংবেদী তথ্য প্রেরণ। রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংবেদী প্রেরণ। অ্যাফারেন্ট নিউরন হলো স্নায়ুকোষ যা সংবেদনশীল রিসেপ্টর যেমন ত্বক, চোখ, কান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সিএনএস দিকে সংকেত পরিচালনা করে, যার মধ্যে মস্তিষ্ক মেরুদণ্ড অন্তর্ভুক্ত। তারা মূলত সংবেদনশীল ইনপুটের জন্য যোগাযোগের পথ হিসেবে কাজ করে। কৃত্রিমভাবে উৎপাদিত মৌল সম্পর্কিত কোনটি সঠিক? কৃত্রিমভাবে উৎপাদিত মৌল সম্পর্কিত কোনটা সঠিক? সেটা হচ্ছে এরা স্বল্পস্থায়ী। এরা কি হয়? স্বল্পস্থায়ী হয়। কৃত্রিমভাবে উৎপাদিত মৌলগুলি সাধারণত তেজস্ক্রিয় এবং তাদের নিউক্লিয়াস অস্থির হয়, যার ফলে তাদের অস্তিত্ব স্বল্পস্থায়ী হয়। এই মৌলগুলো দ্রুত তেজস্ক্রিয়তা নির্গত করে আরও স্থিতিশীল মৌলে ক্ষয়প্রাপ্ত হয়, যা তাদের স্বল্প অর্ধ আয়ুষ্কালের কারণ। অনেক কৃত্রিমভাবে উৎপাদিত মৌল যেমন হচ্ছে টেকনেটিয়াম, টিসি, তারপর হচ্ছে প্রোমেথিয়াম, পিএম এবং সমস্ত ট্রান্স ইউরেনিয়াম মৌল এই বৈশিষ্ট্যটি প্রদর্শন করে। তাদের স্বল্প আয়ুষ্কালের কারণে এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পাওয়া যায় না। এগুলো সাধারণত পৃথিবীর ভূত্বকে অনুপস্থিত থাকে। 28 নম্বর কোশ্চেন দেখো, ফ্রিয়নের শিল্পক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? শিল্পক্ষেত্রে ব্যবহার কোনটা সঠিক হচ্ছে না, অপশান এতে যেটা রয়েছে এটি রেফ্রিজারেশন এবং এরোসলের উৎপাদনে ব্যবহৃত হয়। রেফ্রিজারেশন এবং এরোসেল উৎপাদনে ফ্রিয়ন ব্যবহৃত হয়। দেখে নাও এখানে ফ্রিয়ন হলো হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি এবং সম্পর্কিত যে যৌগগুলো একটি বাণিজ্যিক নাম যা প্রাথমিকভাবে রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এটি এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ফ্রিজারের মতো হিমায়ন ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফ্রিয়ন এরোসল প্রোপেলেন্ট উৎপাদনেও ব্যবহৃত হয়, কারণ চাপ এবং প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা এর রয়েছে। ওজোন স্তর ক্ষয়ের ক্ষেত্রে এর অবদান কারণে মন্ট্রিল প্রোটোকলের মতো আন্তর্জাতিক চুক্তির অধীনে এই ফ্রিয়নের ব্যবহারটা নিয়ন্ত্রিত হয়েছে। 29 নম্বর কোশ্চেন দেখো, এরোসল প্রোপেল্যান্ট ও স্থির তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ গ্যাস কি? বলো, এক্ষুনি বললাম যেটা হচ্ছে ফ্রিয়ন টুয়েলভ যা হচ্ছে ডাইফ্লুরোমিথেন অর্থাৎ CCl2F2 নামেও পরিচিত। রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন রেফ্রিজারেট্যান্ট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি বৈজ্ঞানিকভাবে ডাইফ্লুরো নামে পরিচিত। এখন তো বললাম, আবার এখানে এক্সট্রাভাবে দেওয়া হয়ে গেছে, তো এটা দরকার নেই, বললাম তো। 1987 সালে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকলের লক্ষ্য হলো ওজোন স্তরের ক্ষতি করে এমন ফ্রিয়ন 12 মতো পদার্থগুলিকে পর্যায়ক্রমে নির্মূল করা। পরিবেশগত ক্ষতি কমাতে ফ্রিয়ন 12 বিকল্প যেমন কি হাইড্রোফ্লুরোকার্বন HFC এখন কিন্তু অনেক শিল্পে ব্যবহৃত হচ্ছে ফ্রিয়ন 12 বিকল্প হিসেবে, এটাও আসতে পারে কিন্তু। 30 নম্বর দেখো, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, রান্নাঘরে নিচের কোন কাজের জন্য সাধারণত বেকিং সোডা ব্যবহৃত হয় না? বলো, বেকিং সোডা ব্যবহৃত হয় না। রং করার কাজে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা হয় না। বাকি কিন্তু অগ্নি নির্বাপক হিসাবে, লিভেনিং এজেন্ট হিসাবে, অ্যান্টাসিড উপাদান হিসাবে কিন্তু এই বেকিং সোডা ব্যবহার করা হয়। দেখে নাও এখানে অগ্নি নির্বাপক ব্যবহার, লিভেনিং এজেন্ট আর হচ্ছে অ্যান্টাসিড বৈশিষ্ট্য প্রত্যেকটা এখানে দিয়ে দিয়েছি কীভাবে ব্যবহার করা হয়, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 30খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। কোশ্চেন স্ট্যান্ডার্ড নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে। বলো, দেখো কোশ্চেন কিন্তু এর থেকে বেশি স্ট্যান্ডার্ড আসবে না। যেটা দিয়েছি একদম হাই লেভেলে দেওয়া আছে, কিছু কিছু কোশ্চেন লো স্ট্যান্ডার্ডেরও রয়েছে। এর পরবর্তী যে ক্লাসগুলো নিয়ে আসবো সমস্ত রকমের কোশ্চেন মিলেমিশে থাকবে। ক্লাস হবে সায়েন্স থেকে, আরও ক্লাস হবে,
বা অন্যান্য টপিক থেকেও ক্লাস হবে। ঠিক আছে? যে আগের যে টপিকগুলো করিয়েছি সেই টপিক ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, যারা দেখোনি নতুন রয়েছো। আর যারা টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ইউটিউব চ্যানেলটা। ইতিমধ্যে 15,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তো ওটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ক্লাসটা তো নিশ্চয়ই এতক্ষণে লাইক করে ফেলেছো, আর বলার কিছু নেই। আর এই যে সেই 4খানা পিডিএফ, যে 4খানা পিডিএফের কথা বা আমরা বলছিলাম এতক্ষণে, এই 4খানা পিডিএফের মূল্য 199 টাকা, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এক্সট্রা ডিটেলস দিয়ে, কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে স্ট্র্যাটেজিকের, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 ইংলিশ। তো এই পিডিএফগুলো পারচেজ করতে হবে কত? 199 টাকা। তো করতে চাইলে কী করতে হবে না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। তো তারপরে আমরা সেখানে বলে দেবো কীভাবে পেমেন্টটা করবে। আর পেমেন্ট করলে তোমাদেরকে এই 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, আর প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কী কী পাবে না, এই জিকের যে অধ্যায়ভিত্তিক আমাদের ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের নোট, এছাড়া আরও এক্সট্রা নোটস অনেক কিছু দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। ওইখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 পেয়ে যাবে, এখানে আমরা 2024-এর ফুল জানুয়ারি থেকে ডিসেম্বর সেটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সেটা ওই প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে। ম্যাথ রিজনিংয়ের নোটসও পাবে, ইংলিশের নোটস পাবে। ঠিক আছে? এই সকল নোটসগুলো পেয়ে যাবে তোমরা মাত্র 199 টাকায়। তো যদি পিডিএফগুলো নিতে চাও, পারচেজ করতে চাও, আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তো দেরি না করে নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, এই যে এইটা, এই নাম্বারে মেসেজ করো।